নমস্কার বন্ধুরা, তোমাদেরকে জানাই তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি উইথ কিডতে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকের বিষয় নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্টে যে সিলেবাস সেটা সম্বন্ধে কিছুটা আলোচনা করব এবং কিভাবে তোমরা এই সেকেন্ড ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানে বেশি নাম্বার তুলবে সেটাও কিন্তু বলে দেবো আজকে যেতে। তো যেটা তোমরা সিলেবাস অন্য স্কুলের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, যেহেতু ক্লাস 9-এ কোনো ফিক্স করা থাকে না, পর্ষদ একটা বলে দেয় এবং বিভিন্ন স্কুল বিভিন্নভাবে করায়। তো মোটামুটিভাবে দেখা যায় তৃতীয় অধ্যায় গঠন ও ধর্ম পদার্থের এটা থাকে, অন্যদিকে থাকে মূলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, আর অনেক স্কুলে থাকে যে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, কোনো অসুবিধা নেই, আর হচ্ছে কার্যক্ষমতা শক্তি। এইটা হচ্ছে বিষয়। অনেক স্কুলে যদি কারোর কম থাকে কোনো অসুবিধা নেই, সবার ক্ষেত্রে প্রযোজ্য, কারোর বেশি থাকলেও সেটাও কিন্তু প্রযোজ্য। তো দেখো, এই হচ্ছে সিলেবাস তোমাদের। তো এই সিলেবাসের মধ্যে অনেকেরই এখন 3 নম্বর চ্যাপ্টারটা হয়ে গেছে আশা রাখছি। তো এই 3 নম্বর চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা অধ্যায় বলা যেতে পারে। তার কারণ ক্লাস 9-এ যে 3 নম্বর অধ্যায়টা খুব ভালোভাবে করতে পারবে তার ক্ষেত্রে আশা করা যায় যে পরবর্তীকালে যদি সে সায়েন্স নিয়ে পড়তে চায় তাহলে তার কোনো এখানে অসুবিধা হবে না। এবং তাছাড়া দ্বিতীয় চ্যাপ্টার বল ও গতি খুবই ইম্পর্টেন্ট, এটা ক্লাস 11-এ গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং তাছাড়া মূলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি কেমিস্ট্রি একদম ভিত। এইগুলো পরমাণুর গঠন, বিশেষ করে পরমাণুর গঠন বলা যায় যে একটা বাড়ির যেমন ভিত থাকে ঠিক তেমন হচ্ছে রসায়নের ভিত হচ্ছে এই পরমাণুর গঠন। আশা করছি তোমরা খুব ভালো করে ফার্স্ট ইউনিটটা পড়েছো, কেন তোমরা থার্ড ইউনিটে গিয়ে আবার তোমাদের গোটা বইটা কিন্তু পরীক্ষা হবে। তাছাড়া কার্যক্ষমতা শক্তি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু সেকেন্ড ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় থাকে, হাফ এমভি স্কোয়ার ও এমজিএইচ, এই সূত্র দুটো, এই সূত্র দুটোর প্রমাণ কিন্তু অনেক স্কুলে দেয়। সেই ক্ষেত্রে তোমাদেরকে অনুরোধ করবো যে প্রমাণগুলো কিন্তু করে যাও, ঠিক আছে। তো আমি যখন সাজেশান দেওয়া হবে, সাজেশান বলতে কি গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সাজেশান তো কোনো কোশ্চেন হিসাবে দেওয়া যায় না, তার কারণ পশ্চিমবঙ্গে অজস্র স্কুল আছে, সেইখানে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন হতে পারে। তার জন্য কিছু কোশ্চেন পেপার এনেও তোমাদের সামনে তুলে ধরবো। এবং অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো পুরোটা, তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞান থেকে ভীতি সেটা কিন্তু দূর করে দেবো আজকে বলে দিলাম। তার কারণ ভয় কাকে পায় জানো মানুষ? যাকে সে দেখে যে তার দ্বারা হচ্ছে না, সে তাকে নিতে পারছে না, তাই তাকে সে ভয় পায়। এই জন্য ভৌত বিজ্ঞানের অনেকের কাছে ভীতির বিষয়। ভৌত বিজ্ঞানকে ভয় করলে চলবে না, বুঝে বুঝে পড়তে হবে। যেমন ধরো তুমি এখানে 3 নম্বর অধ্যায়টাই আমি খুলছি। 3 নম্বর অধ্যায়টা খুললে আমরা যেটা পাবো প্রথমে সেটা কি, সেটা হচ্ছে চাপ। সেটা হচ্ছে কি বায়ুর চাপ। তো বায়ুর যে চাপ বা প্রবাহীর চাপ, এখানে চাপ যে বিষয়টা, চাপ ও ঘাত, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে এবং খুব ভালো করে জানতে হবে বিষয়টা কি, বিষয়টাকে একদম গভীরে গিয়ে শুধু মুখস্থ করে নিলাম হয়ে গেল সেটা নয়, বিষয়ের গভীরে যেতে হবে। সেই জিনিসগুলো ভাবনা চিন্তা করতে হয়। শুধুমাত্র আমরা পদার্থবিজ্ঞানকে কিন্তু একটা বইয়ের মধ্যে রাখতে পারি না, ঠিক আছে, বইয়ের মধ্যে রাখলে হবে না, আমাদের বইয়ের বাইরে গিয়ে আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে। যেমন আলু কাটা, এটা ঘরে করা যায়, এর জন্য কোনো ল্যাবরেটরির দরকার নেই, ঠিক আছে, এগুলো কিন্তু ঘরেই করা যায়। আশা করছি তোমরা এগুলো করবে। এবং বিজ্ঞানকে বোঝার জন্য ল্যাব কিন্তু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাস্তব যে প্রয়োগ এটাও কিন্তু করতে হবে। শুধুমাত্র পরীক্ষার খাতিরে আমরা শুধু বইটা পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম, সেটা তো করলে হবে না, আমাদের পড়তে বুঝতে হবে। তাছাড়া যে দেখো প্রথম অধ্যায় যেটা তোমাদের মাত্রা বিশ্লেষণ, দেখো বলের মাত্রা, মাত্রা যদি জিনিসের না জানো বলের মাত্রা তুমি বার করতে পারবে না। দেখো ভেক্টর রাশি, স্কেলার না ভেক্টর, না জানলে ভেক্টর রাশি তোমাকে মুখস্থ করেই যেতে হবে। ঘাত কি, এটা ভেক্টর রাশি, ঘাত কি ভেক্টর রাশি মুখস্থ করতে হবে। তুমি ঘাতের সংজ্ঞা যদি জানো বুঝতে পারো তাহলে তোমাকে এটা ভেক্টর রাশি কি এর মাত্রা কি দরকার পড়বে না, তার কারণ তুমি প্রথম অধ্যায় ভালো করে পড়েছো, তুমি এখানে বানিয়ে বানিয়েই লিখে নিতে পারবে। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু খুব সহজেই শুধুমাত্র সংজ্ঞাটা পড়েই বুঝে যায় যে এটা ভেক্টর, এটা নাকি স্কেলার, এ কি মাত্রাবিহীন না মাত্রাযুক্ত, এর একক আছে না একক নেই, এটা কিন্তু তারা বুঝে যায়। তাছাড়া দেখো নিউটন ও ডাইন, নিউটন ডাইন তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো বলগতিতে, যদি এখানে আগেরটা চ্যাপ্টার না পড়ো তাকে বুঝতে পারবে না। তো স্বাভাবিকভাবে প্রথম চ্যাপ্টারগুলো যদি না পড়ো তাহলে সেকেন্ড চ্যাপ্টার তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না।
সেকেন্ড চ্যাপ্টার বুঝতে না পারলে তোমার মনে হবে যে ভৌত বিজ্ঞানটাই খারাপ, এই করে তোমরা কিন্তু কি করবে, ভৌত বিজ্ঞানের প্রতি একটা কি অনীহা জন্মাবে। এই থেকে মানুষ বা ছাত্রছাত্রীরা কিন্তু ভৌত বিজ্ঞান প্রতি একটু ভয় পায়, অর্থাৎ তারা প্রথমেই পড়ে না ভালো করে। প্রথম যদি ভালো করে প্রথম থাকতে ভালো করে পড়ো, তাহলে ভবিষ্যতে গিয়ে কোথাও কোনো আটকানোর চান্স থাকবে না। এটাই তোমার এবং তোমার ক্লাসে যে ভৌত বিজ্ঞান পারে তার মধ্যে পার্থক্য। কিন্তু পার্থক্য দূর করা যায় কিভাবে? তোমরা যদি আবার প্রথম থাকতে খুব ভালো করে মেকআপ করে নাও এবং সেকেন্ড ইউনিটে খুব ভালো করে পড়ো, তাহলে অবশ্যই এটা মেকআপ করে যায়। এটা কিন্তু সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই। ধরো তুমি ক্লাস 9 অঙ্ক পারছো না, অঙ্ক কোথায় পারছো না? তোমার যোগ বিয়োগ করতে অসুবিধা হচ্ছে, তার কারণ ছোটোবেলায় তুমি যোগ বিয়োগ করোনি। কেউ হয়তো বানান করতে পারছে না, তার কারণ ছোটোবেলায় সে ভালো করে বই পড়েনি। বানান অর্থাৎ যে অক্ষর পরিচিতি সে খুব ভালো করে জানে না, তাই তার দ্বারা হচ্ছে না। এটা হচ্ছে মূল কারণ। তারপর আরও একটা ধরছি, যেমন ধরো অ্যাসিড ক্ষার ও লবণ। অ্যাসিড ক্ষার ও লবণ চ্যাপ্টারে আমরা যেখানে জানবো, যেখানে দাঁড়া অ্যাসিড ক্ষার লবণটা খুলি, দ্রবণে আছি আমরা। অ্যাসিড ক্ষার লবণে আমরা দেখো, অ্যাসিড ক্ষার ও লবণ চ্যাপ্টারটা খুললে আমরা এখানে অ্যাসিড সম্পর্কে ভালো করে পড়তে হবে। এখানে যদি আমরা যে সমীকরণ ক্লাস ছোটোবেলায় যে 7-8 আমরা যে বিভিন্ন সমীকরণগুলো জেনেছিলাম, সেখানে যদি ভালো করে না শোনো বা ভালো করে না দেখো বা ভালো করে না শিখে থাকো, এখানে কোনোভাবেই তোমার পক্ষে সম্ভব হবে না বোঝার। হ্যাঁ, বোঝা কখন সম্ভব হবে? যদি তুমি ভালো করে করে থাকো, বা এখনও তোমার মধ্যে ইচ্ছাটা আছে যে আমি আগে করিনি তো কী হয়েছে এখন করব, সেক্ষেত্রে সম্ভব। এখনও সময় আছে বন্ধুরা, তোমাদেরকে বলবো, যদি মনে হয় ভৌত বিজ্ঞানটাকে ভবিষ্যতে আমি কাজে লাগাবো, ভৌত বিজ্ঞান আমি ফেল হতে চাই না, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে আগের ক্লাসের বইগুলোকে নিয়ে ভালো করে পড়ে নাও। অথবা তোমরা তোমাদের শিক্ষকদের বলো যে আমাদের এইখানটা অসুবিধা আছে, একটু বুঝিয়ে দিন। তারাও যদি বোঝাতে অসুবিধা করেন বা সময়ের অভাবে অনেকেরই সম্ভব হয় না, তাহলে তোমাদের জন্য ফ্রি প্ল্যাটফর্ম পড়ে রয়েছে ইউটিউব, সেখানে তোমরা দেখে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো টপিক যা ইচ্ছা হয় তোমরা সার্চ করে দেখে নিতেই পারো। তোমরা আলতু ফালতু সময় নষ্ট করে ফোনটা ঠিক কাজে ব্যবহার করো। এখন যারা ভিডিওটা দেখছো তারা সত্যিই কাজ করছো, তার কারণ একটা এডুকেশনাল ভিডিও চালাতে গেলে আমাদের মাইন্ডে কত রকমের থট আছে বা আসে, সেটা কোনো বিস্তর নেই। তুমি যখনই একটা কোনো ভিডিওতে এডুকেশনাল টাইপ ভিডিওতে ক্লিক করতে যাবে, তখন তোমার অনেক কিছু মনে করবে, তখন তুমি আর করবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে তাই। ভৌতবিজ্ঞানে দেখো বিষয়গুলো জানতে হবে। এই যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে কেন, তোমার স্যার দেখালো অ্যারো চিহ্নটা এরমভাবে দেয়া, তুমিও তাই এরম মুখোশ পরীক্ষা হলে গেলে তুমি জানলেই না অ্যারো চিহ্নটার কাজটা কী, কেন এবার দেওয়া আছে, এটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো, তোমাদের যে ভৌত বিজ্ঞান শিক্ষক আছেন বা যিনি বিজ্ঞান তোমাদের পড়ান, টিউশনে হোক স্কুলে হোক যেখানেই হোক, তোমার দাদা দিদি যাই থাকে, কোনো অসুবিধা থাকলে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা ঠিকই উত্তর দেবে। তারা উত্তর না দিলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো, আরও ইউটিউবে বিভিন্ন শিক্ষকরা আছেন, তাদেরকে কমেন্ট করে জানাতে পারো, তারা অবশ্যই উত্তর দেবে। তারা না দিলে ইউটিউব আছে, গুগল আছে, ঠিক আছে, তারাও সেখানে তোমরা কিন্তু উত্তর পাবে। জানার ইচ্ছাটা দরকার এখানে, শুধু জাস্ট তোমার জানার ইচ্ছা থাকলেই কিন্তু সব সম্ভব। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, দেখো পিএইচ পেপার, যেমন পিএইচ পেপারটা বুঝতে হবে। তোমাদের পিএইচ পেপার হয়তো কিনতে হতে পারে, খুব বেশি তো দাম না, 10 টাকার মধ্যে তুমি একটা পিএইচ পেপার পেয়েই যাবে। সেই পিএইচ পেপার তুমি কিনে পরীক্ষা করে দেখলে সত্যি এটা হচ্ছে কি না। ঠিক আছে, বিজ্ঞান তো আর অন্ধভক্তি নয়, এখানে তোমাকে প্রয়োগ করে দেখতে হবে। কিছু প্রয়োগ করে দেখবে, কি অসুবিধা, এটা হচ্ছে ব্যাপার। তো তোমরা অনেক কিছু কিনতে পারবে না, সেরকম যা আসে না, কিন্তু যেগুলো পারবে হাতের কাছে আছে সেগুলো পরীক্ষা করো না। যেমন নিউটনের গতিসূত্রে যেমন ফিরে আসছে, আগে তোমাদের ইউনিটে ছিল, সেখানে প্রথম গতিসূত্র কীভাবে বাসে যাচ্ছ সেটা মনে করো, বা বাসে যাও একবার উঠে দেখো না কী হয়, ব্রেক মারলে কী হচ্ছে, বা বাস থেমে আছে তখন যদি হঠাৎ করে বাস চালু করে দেয় তাহলে কী হবে। তৃতীয় গতিসূত্র প্রয়োগ করে দেখো, তুমি যখন নৌকা থেকে নামছো সত্যি কি তুমি সরে যেতে পারছো, বা নৌকাটা কি সরে যাচ্ছে সেটা দেখো। তাহলেই তো তোমরা বিজ্ঞানকে বুঝতে পারবে। বিজ্ঞানকে মুখস্থ না, আত্মস্থ করতে শেখো, তাহলেই বিজ্ঞান কিন্তু হয়ে যাবে। তাও কার্যক্ষমতা শক্তি, কার্য কী ক্ষমতা কী, এদের মধ্যে পার্থক্যটা কী, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। স্যার পড়িয়ে দিলেন, আমরা বইটা এসে মুখস্থ করলাম, পরীক্ষা লিখে নিলাম, 40-এর মধ্যে 38 পেয়ে গেলাম খুব ভালো সেটা নয়, বা 40 পেয়ে গেলাম খুব ভালো সেটা নয়। যে ছেলে বা মেয়েটি খুব ভালো করেই পড়ুক, সে যদি পড়াশোনা নাও করে, গোটা বইটা নাও পড়ে, তাহলেও কিন্তু সে 40-40ই পেয়ে যাবে, তার কারণ সে বিষয়টা বুঝেছে। এবং সেখানে কিছু কিছু যে অঙ্কগুলো থাকে, যে অঙ্ক তোমরা বিশেষ করে অনেকেই তোমাদের ভয় পাইয়ে দেয় যে ভৌতবিজ্ঞানে তো অনেক অঙ্ক আছে, পারবে না। ভৌতবিজ্ঞানে খুব বেশি অঙ্ক নেই, অঙ্কগুলো একদম সহজ, ছোটোবেলায় যে যোগ বিয়োগ করতে তার মতন, ফর্মুলায় ফেলবে,
হয়ে যাবে এই বয়সে 9-10-এর ক্ষেত্রে বলছি, 11-12 আলাদা বিষয়, সেটা সেটা এখন মাথা না ঘামালেও চলবে, শুধুমাত্র ক্লাস 9-এ পড়ছে এবং ক্লাস 9টা নিয়ে ভাবো। এই হচ্ছে বিষয়, তোমরা সেটা বিষয়টাকে আত্মস্থ করতে শেখো, তাহলে সমস্ত কিছুই সুবিধা হয়ে যাবে এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সব সম্ভব। এইটাই বলার ছিল। এবং তাছাড়া যদি কোনো অসুবিধা থাকে কোনো সাবজেক্ট নিয়ে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? চেষ্টা করো তোমাদের যতটা সম্ভব গাইড করে দেওয়ার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবং জীবন বিজ্ঞান ও অঙ্কের ভিডিও কিন্তু আসবে, যদি চাও তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিও। এবং আদার্স কোনো সাবজেক্টে লাগলেও কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই সেই নিয়ে ভিডিও করব। আশা রাখছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ।